তারপর আমরা বর্ণের শ্রেণীবিভাগ বা স্বরবর্ণের শ্রেণীবিভাগগুলি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই বর্ণগুলিকে বা স্বরবর্ণগুলিকে বিশেষ করে স্বর, তাহলে আমরা উচ্চারণ করব কি বাংলাতে স্বরবর্ণ এবং সংস্কৃতে স্বরবর্ণ, স্বরবর্ণ, বর্ণ। তাহলে তালুতে যাচ্ছে বর্ণ, তালুতে। এই নটা কোথায় মূর্ধাতে যাবে না তালুতে যাবে বলুন তো? এই নটা সবাই জানি মূর্ধা, যার জন্য আমরা মূর্ধারও না বলি না, যার জন্য মূর্ধারও না বলি না, স্বরবর্ণ, স্বরবর্ণ, পরিষ্কার, স্বরবর্ণ, পরিষ্কার হয়ে গেল, স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণগুলিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। এই যে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর আমরা এতক্ষণ ধরে জেনে এসেছি, অর্থাৎ যে স্বরধ্বনিগুলিকে উচ্চারণ করতে হলে অপেক্ষাকৃত কম সময় লাগে সেগুলো হচ্ছে লঘুস্বর বা হ্রস্বস্বর। যেমন কি অ, ই, উ, ঋ, লি। এই যে পাঁচটি আছে এই পাঁচটিকেই বলছি আমরা বিশেষ করে লঘুস্বর বা হ্রস্বস্বর। পরিষ্কার সবার কাছে? তারপরে বলছে যে স্বরধ্বনিগুলিকে উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে এবং মানে বলতে গেলে হ্রস্বস্বরের থেকে একটু বেশি বা দ্বিগুণ এই সময়টা লাগছে, তাদেরকে বলছে দীর্ঘস্বর বা গুরুস্বরও বলে থাকে অনেক সময়। যেমন কি দীর্ঘস্বরগুলি আ, উ, ই, রি, এ, ঐ, ঔ। এখানে রিটা দিয়েছে না, এটা ডবল রি হবে। হ্যাঁ, এটা রিকাটা ডবল রি দিতে হবে, মানে একটা রি দিয়ে ফেলেছে। হয়ে গেল। তাহলে এই যে উচ্চারণগুলিতে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর একদম পরিষ্কার হয়ে গেল, কারো কাছে অপরিষ্কার থাকলো না। তাহলে স্বরবর্ণের কিন্তু কথা হচ্ছে, স্বরবর্ণের শ্রেণীবিভাগ। তারপরে কি আসছে আমরা, যে কোনো স্বরবর্ণ স্বরবর্ণ দীর্ঘস্বরের চেয়ে বেশি, বেশি হবে না বেশি বলুন তো? বেশি। বেশি। আর পরেরটা বেশি, পরে কি আছে? সময়। বেশি সময়, বেশি সময় নিয়ে টেনে উচ্চারণ করা হলে তাকে তখন বলা হয় প্লুতস্বর। তাহলে হ্রস্বস্বর দীর্ঘস্বর ব্যতিরিক্ত কিন্তু আরেকটি স্বর আছে, সেই স্বরটির নাম কি? প্লুতস্বর, যেটি আমরা একটু আগে উচ্চারণ করছিলাম। কোনটি বলুন তো? একটি উচ্চারণ করছিলাম খুব প্লুতভাবে, বলুন তো? একটু আগে উচ্চারণ করেছি, পারবেন কেউ? বলুন। অম, অম উচ্চারণ করলাম না একটু আগে, ওটা তো প্লুত উচ্চারণ, ওটা তো শুধুমাত্র দীর্ঘ নয়, প্লুত। মানে অ বললে দীর্ঘ বললে কি অ, এরকম হবে, কিন্তু ওটা তো প্লুত হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু প্লুত, অর্থাৎ অনেকটা সময় ধরে যাচ্ছে, তার জন্যই হচ্ছে একে বলছে প্লুতস্বর। অর্থাৎ যদি কাউকে ডাকি দূর থেকে, যদি আহ্বান করি আমরা বাংলায় বোঝানোর জন্য, ধরুন বলি কেউ একজন ফেরিওয়ালা এসছে, কাগজ আছে কাগজ, এরকম বলে না, কাগজ, রাম কোথায় আছিস, এদিকে আয়, অনেক এরকম করে ডাকে। যাত্রাপালাতে আগে এরকম করে হতো না, মা, মাগো তুমি কোথায়, এরকম করে ডাকতো না? আপনারা যদি যাত্রাপালা যদি দেখে থাকেন তাহলে কিন্তু প্লুতস্বরের ব্যবহারটা কিন্তু সেখানে খুব খুব বেশি পরিমাণে ব্যবহার হতো। মনে আছে? আপনারা ছোটোবেলায় যাত্রা দেখেছেন কিন্তু আমি তো দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। যাত্রাপালা আগে তো খুব জনপ্রিয় ছিল, বিভিন্ন নায়ক নায়িকারা আসতো, বিভিন্ন স্টেজে শো করতো, তাদেরকে দেখার জন্য আমরা 50 টাকা করে, 20 টাকা করে বা 30 টাকা করে টিকিট কেটে দেখতাম। আপনারা অনেকেই দেখেছেন, বা গ্রাম বাংলায় যারা থাকেন, শহরের দিকে বোধহয় এটা কম হয়, থিয়েটার দেখতে যান অনেক। যাই হোক, তাহলে রাম আনন্দ লোকে, লোকে আনন্দ, কাগজ, কাগজ, এই যে ব্যাপারটা, অর্থাৎ এই যে দীর্ঘ থেকেও দীর্ঘ, সেটা হচ্ছে প্লুতস্বর। অর্থাৎ এই প্লুতস্বরের জন্য কোনো বিশেষ সাংকেতিক চিহ্ন কিন্তু নেই ভাই, সোজা কথা। এখানে অনেক সময় ওই 3 মাত্রা দিয়ে বলা হয় যে প্লুত হচ্ছে 3 মাত্রা বিশিষ্ট। 1 মাত্রা হ্রস্ব, 2 মাত্রা কোনটা? দীর্ঘ, তাই তো? হ্রস্ব দীর্ঘ প্লুত এইভাবে যাচ্ছে। অর্থাৎ এই যে ব্যাপার, অর্থাৎ অর্ধমাত্রা ব্যঞ্জনের, তারপরে 1 মাত্রা, 2 মাত্রা, 3 মাত্রা করতে করতে কিন্তু আমরা এইভাবে পরিবর্তন করছি। হলো। তারপরে কি বলছে, এই যে দীর্ঘ স্বরগুলির মধ্যে 4টি ধ্বনি ভিন্ন ভিন্ন স্বরধ্বনির যোগে উৎপন্ন হয়। কিরকম? স্যার, হ্যাঁ, তাহলে প্লুতস্বর কি যে কোনো বর্ণই হতে পারে? মানে যেমন ওমটা বললেন, তো ওইটা কি প্লুতস্বর হবে? তো বাকি যেমন আপনি উদাহরণ বললেন, যেমন রাম, তারপরে কাগজ, এগুলো টেনে টেনে বললেন, তো এটাও, তো তাহলে কি যে কোনো স্বরই মানে যে কোনো বর্ণ কি প্লুতস্বর? হ্যাঁ, হতেই পারে, হতেই পারে, কোনো সমস্যা নেই। আমি যেমন উচ্চারণ করব এখানে তো করতেই পারি। হ্যাঁ, উচ্চারণ এখানে তো আমি ইচ্ছে করে করছি, মানে বোঝানোর জন্য আর কি। সব জায়গায় প্লুতস্বর ব্যবহার হয় না, যেমন ময়ে তো প্লুত কী করে করবো? রায়ের সাথে করতে পারি রা, ঠিক আছে? আমি যদি প্লুত করে ফেলি কিন্তু এটা ভুল, কিন্তু আমার তো রামটা উচ্চারণ কী হওয়া উচিত? রাম, এইভাবে বলা উচিত, রাম, এই তো বলা উচিত।
আনন্দ আনন্দ লোকে। এই যে লো, ওটা কি, ওটা কোন বর্ণ দেখুন, দীর্ঘ, তাহলে ওটা দীর্ঘ হলে ওটাও লোকে, আনন্দ লোকে। আমি যদি বলুন একটা একটা ইয়ে পড়ছি, শ্লোক পড়ছি দেখুন, কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকার প্রমত্তঃ শাপেনাস্তঙ্গমিত মহিমা। বুঝতে পারছেন এটা কোন শ্লোক বলুন তো? অনেকেরই হয়তো চেনা। এটা হচ্ছে হ্যাঁ, মেঘদূতের প্রথম শ্লোক, মেঘদূতের প্রথম শ্লোক। এবার বলছে কশ্চিৎ কান্তা, মানে মেঘদূতের শ্লোক যদি আপনারা একবার পাঠ শোনেন না, অবশ্যই আপনারা সবাইকে বলছে, আপনারা যারা শুনেছেন তো ভালো, আপনারা ইউটিউবে সার্চ করবেন মেঘদূত শ্লোক, মেঘদূত শ্লোক পাঠ, একবার একটু শুনবেন, মনে হয় হৃদয়টা ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, করুণ রসের মতো, মানে খুব করুণ তো রস নয় আসলে, একটু বিপ্রলম্ব সিঙ্গার রস করেছে, তবুও তো দুঃখের কথা বলছে। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা। আমি তো গান জানি না, যারা গান পারে তারা খুব ভালো পারবে, তবে ভুলে গেলাম। কশ্চিৎ কান্তা কশ্চিৎ কান্তা, মানে কথা বলতে বলতে ভুলে গেছি। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকার প্রমত্তঃ শাপেনাস্তঙ্গমিত মহিমা বর্ষভগ্যেন ভর্তু यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छायातरुषु वसतिं রামগিরিয়াশ্রমেষু। বলুন, আমি কিন্তু কোনো সুর লাগাইনি, কিছু লাগাইনি, শুধুমাত্র হ্রস্ব দীর্ঘটাকে যথাযথভাবে চেষ্টা করেছি, মানে সবটা সঠিক পারিনি, চেষ্টা করেছি। বলুন, আপনারা বুঝতে পারলেন তো কিভাবে উচ্চারণটা করলাম আমি? শুধুমাত্র শুধু একটু দীর্ঘ এবং হ্রস্বটাকেও যদি আপনি নিয়ে আসেন, তাহলেও কিন্তু আপনার সামনে বিষয়টা আরও খুব সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে? আচ্ছা, কেউ একজন এই যারা যারা ক্লাস করছে একটা অ্যাটেন্ডেন্সে একটা স্ক্রিনশট নিয়ে নিন তো, আবৃত্তি একটু নিয়ে নিও তো স্ক্রিনশট, কারা কারা করছে, কারা করলো না আমি একটু দেখতে চাই, মানে জানতে চাইবো কেন করলো না। ঠিক আছে, একটু স্ক্রিনশট নিয়ে নিও সবগুলি। ঠিক আছে, তাহলে হলো, অর্থাৎ প্লুতস্বর রস্বস্বরগুলি বোঝা গেল। এবার যদি আমি দেখুন, এই যে গীতার খুব পরিচিত একটি শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এখানে দেখুন অনেকগুলি দীর্ঘ হ্রস্বস্বর আছে। যদা 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 হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভারত, তারপরে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। এই যে ব্যাপারটা দেখুন, যখন আপনি শ্লোকের মধ্যে ঢুকে যাবেন, শ্লোক না শব্দগুলিকে উচ্চারণ শিখতে পারবেন, তখন আপনার কাছে পড়তেও মজাদার লাগবে, অটোমেটিক্যালি আপনি কারেকশন করে ফেলতে পারবেন। এখনও আমাদের মনের মধ্যে দ্বিধা রয়েছে যে আমি কোনটা দীর্ঘ করব, কোনটা হ্রস্ব করব। যখন আপনি উচ্চারণ করতে থাকবেন, অটোমেটিক্যালি আপনার পরের শব্দটার আগেই আপনার কম্পিউটার ব্রেনটি কাজ করবে, যার ফলে আপনি সুন্দর করতে পারবেন। চলো, তারপরে কি আছে দেখুন, দীর্ঘ স্বরগুলির মধ্যে 4টি ধ্বনি ভিন্ন ভিন্ন স্বরধ্বনির যোগে উৎপন্ন। তাহলে দীর্ঘ স্বরগুলির মধ্যে 4টি ধ্বনি ভিন্ন ভিন্ন স্বরধ্বনির যোগে উৎপন্ন, সন্ধির দ্বারা উৎপন্ন এই ধ্বনিগুলিকে বলা হয় সন্ধি অক্ষর বা সন্ধ্যক্ষর। এদের অন্য নাম হচ্ছে যৌগিক স্বর, অনেক সময় যৌগিক স্বরও বলে থাকে। এবার এগুলি কি, যেমন দেখুন এ এ এ উচ্চারণটা কী করে হয়, অনেক সময় এটা তৈরি হয় কিন্তু অ আর ই মিলে। এর কিছু সূত্র আছে, পরবর্তীকালে আমরা সূত্র যদি পড়ি তখন পড়বো। ঠিক আছে, সন্ধির কিছু সূত্র আছে, ইকো অনুযায়ী সূত্র থেকে শুরু করে ইকো গুণ বৃদ্ধি সূত্র আছে, বৃদ্ধির যে সূত্র আছে, আদ গুণ সূত্র আছে, সন্ধি ছাড়াও অনেক অনেক সূত্র আছে। ঠিক আছে, সংজ্ঞা পরিভাষা সূত্র আছে, বিভিন্ন রকম সূত্র আছে। তারপরে এ দেখুন, অ প্লাস এ প্লাস ওই, এইভাবেও কিন্তু এ হতে পারে। ওটা কোথা থেকে আসে, অ আর ও মিলে, ও মিলে। তারপরে ও কোথা থেকে আসছে, অ প্লাস ও প্লাস ওই, এটা মিলে হতে পারে। তারপরে লক্ষ্য করুন যে অ প্লাস আ হচ্ছে দীর্ঘ, ই দীর্ঘ, উ দীর্ঘ। দেখুন এইটা আবার দীর্ঘ দিতে ভুলে গেছি, বানানটা ভুলে গেছি, এই হচ্ছে অবস্থা।
হয়ে গেল উ। তারপর রি প্লাস রি, রি ডবল রি হবে, এটা দেওয়া যায়নি তাই এরকম করে দিয়েছি। হলেও এদের সন্ধ্যক্ষর বলা হয় না, এদের কী বলা হয় দীর্ঘস্বর, দীর্ঘ। আর আগেরগুলি কি ছিল সন্ধ্যক্ষর, মানে এই অ আর ই মিলে হয়ে গেল এ, অ আর এ মিলে হয়ে গেল। এগুলো আমাদের বিশেষ জানার এখনও প্রয়োজন নেই, আপাততভাবে জেনে রাখলাম, ঠিক আছে। পরবর্তীকালে আমরা সূত্র যখন যদি পড়ি তখন কাজে লাগবে।